শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর শীতের সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও। আজ সকালের ব্রেকফাস্টে ওটস বানাবো, আর আজকে ওটস কিন্তু ওর বাবাকেও খাওয়াবো। একদম পছন্দ করে না, তবে অনেকবার বলাতে এর আগে আমি বলেছিলাম অনেকবার, কিন্তু আজ আমি রিকোয়েস্ট করিনি, কিন্তু সে আজ বলেছে আজ ওটস বানাও। কারণ অনেক কাজকর্ম আছে, কিন্তু জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচণ্ডই দেরি হয়ে যাচ্ছে রোজ রোজ। শীতের মধ্যে উঠে কাজ করতে একদমই ইচ্ছে করছে না, বা আটা মাখো করো, এটা ভীষণ কিন্তু বিরক্তি লাগে। আর সেই কারণে আমি বারবারই বলছিলাম কি বানাবো, কি খাবো সকালবেলা। তখন কিন্তু ওই আইডিয়া দিলে যে ওটস বানাও, তো দেখি আজকে ওটসটা আমি ট্রাই করে, বাস যেই বলা আর আমি সাথে সাথে কিন্তু নিয়ে নিয়েছি সহজভাবে একদম। আর দেখো ওটস বানিয়ে নিয়েছি চিলাটা, আর তার সাথে একটুখানি আমি টমেটো সস দিতে না বেশি ভালো লাগে। ওই দেখো দিয়েছি, প্রথমে একটা দিয়ে খেয়ে বসে আছে, বলছে আরেকটু দাও। বললাম খাও, বেশি করে টমেটো সস দিয়ে খেতে ভালোই লাগে গরম গরম ওটসের চিলা। তারপর চলে আসছি বন্ধুরা এই ঘরের বেডরুমটাকে আজকে কিন্তু একটু বেশ ভালোভাবে ডিপ ক্লিন করা হবে। ঘুম থেকে উঠে ঠাকুরের কাজটা করে এসে ওর বাবাকে চা করে দিলাম, চা খেলো। তারপর কিন্তু কোনো রকম কাজে না হাত দিইনি। যাই হোক, তোমরা দেখতেই পেলে যে ওটসটা বানিয়ে সেটা খেয়ে নিয়েছি। তারপর আসলাম এই রুমটাকে, ওর বাবা আছে, ওর বাবাকে দিয়ে বেশ পরিষ্কার করিয়ে নেব। আর এই ম্যাট্রেসের ওপরে চেয়ার রাখলে না, তার উপরে আমি ভীষণ ভয় পাই একা একা পরিষ্কার করতে। আর কারণ চেয়ারটা দুলতে থাকে আর ধরার কেউ নেই, তো ডিসব্যালেন্স হয়ে যদি পড়ে যাই আমি একবার, বিপদ আমার একেবারে ঘাড়ের ঘোড়ায় থাকবে। সেই কারণে এই রিস্কটা কিন্তু আর একদমই আমি নিচ্ছি না বা নেবও না। আর ওর বাবাকে দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। ওর বাবা বেশ লম্বা, তোমরা দেখতেই পাচ্ছ, চেয়ার ছাড়াই হাত পেয়ে যাচ্ছে। আর সমস্ত ঘরটাকেই কিন্তু টুকটুক করে ওর বাবা পরিষ্কার করে দিচ্ছে। আর আজকে কি হয়েছে জানো, আমার এই যে পরিষ্কার করছে না, আমি পাশে গিয়ে ঠিকঠাক করে না ক্যামেরাও করতে পারছিলাম না, এত হাঁচি শুরু হয়ে গেছে। ডাস্ট অ্যালার্জি বলে না, আমার তো এটা ভীষণভাবেই আছে। শীতকালে ডাস্ট অ্যালার্জি, গরমকালে করলে আমার তেমনভাবে হয় না, কিন্তু শীতে আমার হবেই হবে। আর সোফার পেছনে দেখেছো কিরকম ধুলো বেরিয়েছে। প্রত্যেক দিন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি, তবু জিনিসগুলো সরিয়ে না করলে ওরকম হালকা বিস্তর কিন্তু থাকবেই ধুলো। আর এগুলোকে দেখো হাত দিয়ে একদম ডলে ডলে ভালোভাবে পরিষ্কার করছে। তবে খুব তো ডলা যায় না, হালকার উপর দিয়ে বুলিয়ে নিতে হয়, না হলে ডিজাইনগুলোর ওপরে কিন্তু কালো কালো পড়ে যাবে আর ধুলোতে জিনিসগুলো খারাপ হয়ে যাবে। আর এই এসিটাকে না আমি কোনো দিন পরিষ্কার করতে পারি না, জানো তো। এখানে সোফাটা থাকে, তার উপরে যে ল্যাডারটার উপরে উঠেছে, এই ল্যাডারটার উপরে উঠতেই আমি ভীষণ ভয় পাই। কী যেন ওটার উপরে উঠলে না আমার হাত পা পুরো কাঁপতে থাকে, তো আমি সেই কারণে রিস্ক নিই না। আর বছরে 1 থেকে 2 বারই কিন্তু এই এসিটাকে এইভাবে মোছা হয়। তো ওর বাবা বলছে যে একটা এসির কভার নিয়ে আসবে, যদি কভারটা পরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শীতকালে ধুলোগুলো কম থাকে। আর এই ফ্যানটা দেখো, এই ফ্যানটার মধ্যেও না প্রচুর ধুলো পড়েছে, দেখতে পাচ্ছ পুরো সাদা রং হয়ে গেছিলো। দেখেছো নিচে দেখো কত নোংরা পড়েছে, একদমই পরিষ্কার করতে পারি না, এত হাইট বেশি না, কোনো ঘরেরই আমি না পরিষ্কার করতে পারছি না সিলিং ফ্যানগুলো। আর এইগুলোকে দেখো হাত দিয়ে ধরে একদম পরিষ্কার করছে, আমি হাত পাই না। এই লাইটটাকে ওপর দিয়েই একটু একটু ওই যে ফুল ঝাড়ুটা আছে ওটা দিয়ে যত দূর পরিষ্কার হয় তত দূরই আমি কিন্তু পরিষ্কার করি। এর বাবাকে দিয়ে যে ঘরটা পরিষ্কার করাচ্ছি, এটা কি বলো তো, এই সময় ছাড়া কিন্তু অন্য সময় আমি করাতে পারতাম না। এ তো আরও সকালবেলা বলছিল, অনেক সকালবেলা আমি করাতে পারছিলাম না এই কারণে, কারণ আমার হাউস হেল্পার আসছিলো, সবার সকালের কাজ আছে সমস্ত, কারণ এগুলো পরিষ্কার করতে গেলে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1.5-2 ঘন্টা সময়টা এদিকতে দিতাম তাহলে কিন্তু অন্য কাজগুলো মুশকিল হয়ে যেত করতে। সে কারণে এই সময়টাতেই আসলাম কাজটা করতে। আর আমি তো কাজটা করছি না, অবশ্য ওর বাবা করছে, আমি পুরোটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, তবে পুরোটা কিন্তু আমি একদমই পারিনি, প্রচণ্ড হাঁচি হলো। আর তারপরে কিন্তু আমাকে বাবা বলে শিগগির এখান থেকে পালাও, তো আমি পালিয়ে গেলাম, কিন্তু ফাঁকে ফাঁকে আমি আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা কিন্তু আমি দেখাতে পারিনি, অল্প অল্প করে একটু একটু আমি কাজ করছি সংসারে, আর তার ফাঁকে ফাঁকে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যাদের স্বামীকে দিয়ে কাজ করাতে চাও, যে সমস্ত স্বামীরা কাজ করতে চায় না,
মানে এই ধরনের কাজ করতে পারে না আসল কথা, কিন্তু তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে হবে। তাহলে কি করতে হবে তাদেরকে, কীভাবে তোমরা তাদেরকে দিয়ে কাজ করাবে বন্ধুরা? ও ঘর মুছছে আর আমি দেখো এদিকে এসে কিন্তু আগে থেকেই আলু, ফুলকপি মানে যা যা দুপুরে রান্না হবে সে সমস্তই কেটে নিয়েছিলাম এবং একটুখানি ভাপিয়েও নিচ্ছি। আর এদিকে ওর সমস্ত ঘর মোছা হয়ে গেছে। তারপর কিন্তু ও তুলে নিয়ে যাচ্ছে যে জামা কাপড়গুলো, মানে এখানকার যে কাপড়গুলো সেগুলোকে ধুয়ে দেবে। আমি কিন্তু আবার চলে আসলাম রান্নাতে। ও তার আগে একটুখানি বলে নিই তোমাদেরকে যে আমি কাল কেন ভিডিও দিতে পারিনি, মানে আগের দিন কেন ভিডিও দিতে পারিনি জানো তো? ভিডিওটা না দেওয়ার কারণ হলো ভিডিওটা কিন্তু পুরো রেডি ছিল আমার, শুধুমাত্র ভয়েসটা দিতে বাকি ছিল আর নেট প্রবলেম ছিল। আর ওর বাবা আমি দুজনাই বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে পরে এসে ভয়েস দিয়ে ওটাকে রেডি করে ফেলবো। ভয়েস দিয়ে রেডি করেছি, লাস্টে কিন্তু নেট এমন প্রবলেম হলো যে ওই টাইমের মধ্যে হলোই না ভিডিওটা কিছুতেই আপলোড। প্রায় 9টা 9:30 বেজে গেছে রাত আপলোড হতে। সেই কারণে আমি আর ভাবলাম যে আজকে ভিডিও দেবই না, অন্য দিনই ভিডিও দেবো। কারণ বে টাইমে ভিডিও দেওয়াটা নাকি চ্যানেলের জন্য খুব একটা ঠিক নয়। ধরো আধা ঘন্টা 1 ঘন্টা হলো ঠিক আছে, কিন্তু এর বেশি লেট করে দেওয়াটা ভালো হবে না। সেই কারণে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, বা আমি কোনো রকম তোমাদেরকে না নোটিফিকেশন দেইও নি যে আমি আজকে ভিডিও ছাড়ছি না। কারণ আশায় ছিলাম হবে, পরে যখন দেখলাম যে অতটা দেরি, তাহলে তোমরা বুঝেই গেছো যে আমি আর আজকে ভিডিও দেবো না। এই কারণেই কিন্তু আমি তোমাদের সামনে আসতে পারিনি। আর তোমরা যেমন আমাকে মিস করো, আমিও কিন্তু তেমনই মিস করি, কারণ ভিডিও ছাড়ার পরই আমি তোমাদের সাথে অনেক কথা বলে ফেলি আর তোমরা আমার সাথে বলো, তো সেই জিনিসটা কিন্তু হয় না। আর সেই কারণে অনেক মিস করি তোমাদের প্রত্যেককে আমি। রান্না কমপ্লিট হয়ে গেল, এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে চলে আসলাম আবার সে কি করছে সেটা দেখার জন্য। তো বন্ধুরা, কীভাবে তোমাদের স্বামীকে দিয়ে তোমরা কাজ করাবে? তো প্রথমে আমি বলছি, স্বামীদেরকে ভীষণ ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে তোমার যে শারীরিক প্রবলেম হয় এই প্রবলেমটা কোনো রকম কিন্তু মিথ্যে নয় বা কোনো অজুহাত নয় যে কাজ না করার। তোমার যে প্রবলেম সেই প্রবলেমগুলোকে খুব ভালোভাবে ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে হবে। রেগে গিয়ে যে একদম মুখের ভাষা মানে উচ্চস্বরে করে এভাবে বললে কিন্তু কখনোই সে কাজটা করতে চাইবে না, বা সে যে কাজটা করতে পছন্দ করে, মানে আমি যদি সে কাজটা করি সে পছন্দ করবে, সেই ধরনের কাজ কিন্তু আমাদের স্ত্রীদেরও করা উচিত, যে তাকে খুশি করার জন্য। সবসময় আমাকে খুশি করার জন্যই সে যে করবে তা কিন্তু একদমই নয়। তাকে খুশি করার মতন কাজও তোমাকে করতে হবে, আর প্রচুর ভালোবাসা কিন্তু দিতে হবে, এবং তাকে সবসময় ফিল করাতে হবে যে আমি তোমাকে খুবই ভালোবাসি। তবে এই ভালোবাসাটা শুধু তো একতরফা হয় না, যে শুধু স্ত্রী ভালোবাসবে স্বামী ভালোবাসবে না, তা কিন্তু নয়। উভয়কেই ভালোবাসতে হবে, তবেই কিন্তু দেখবে সম্পর্কটা যেমন ভালো হবে, তাহলে কিন্তু সে দরদ দিয়ে তোমার দুঃখ কষ্টটাও বুঝবে আর সে কাজগুলো করে নেবে। এই হলো মোদ্দা কথা। বেতো শাক ভাজা, আলু ফুলকপির সবজি নিরামিষ, আর এই হচ্ছে চিংড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে। এটা ভীষণ মাখো মাখো, একদম শুকনো একটা ড্রাই হয় সবজিটা, খেতে কিন্তু একদম ইয়াম্মি লাগে বন্ধুরা। এখন বন্ধুরা লাঞ্চটা করে নিলাম চটপট, অনেকটা বেলায় গড়িয়ে গেছে। বালিশের কভারগুলো তো পরানো হয়নি, তো সেগুলোই কিন্তু আমি পরাতে এসেছি। সংসার অনেক জটিল জায়গা বন্ধু, অনেক কঠিন একটা জায়গা। এখানে শুধুমাত্র ভালোবাসা ছাড়া কোনো মতে এই সংসারটা কিন্তু সুন্দর হয় না। তবে একতরফা কিছুই হয় না, বারবারই তোমাদের বলছি। শুধু স্ত্রী ভালোবাসবে তাতেও কিন্তু সংসার সুন্দর হয় না। স্বামীকেও তার পাশে দাঁড়াতে হবে, স্বামীকেও সমমর্যাদা দিতে হবে স্ত্রীকে, তবেই একটা সংসার সুন্দর হবে। আর বন্ধুরা, শুধুমাত্র মনে রাখবে ভালোবাসার এই মন্ত্রটা নিয়ে যদি আমরা সংসার করি না, দেখবে সেই সংসার কিন্তু সুন্দর হবেই হবে। যাই হোক বন্ধুরা, একটু রেস্ট নিলাম। আমি সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু ওপরে চলে আসলাম। আর এই অ্যাকোয়াগার্ড থেকে গরম জল পাচ্ছি, তো ভীষণ সুবিধা হচ্ছে। জল গরম করে রাখতে হচ্ছে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট রাখলেই না জল গরম হয়ে যাচ্ছে, মানে সুইচটা অন করার সাথে সাথেই। তো সেই জল দিয়েই না আমি চাটা বসিয়ে দিলাম। প্লাস্টিক বোতলে যে জল খাই, একদমই কিন্তু খাওয়া সেটা ভালো নয়, জানি সেটা। তবুও কী বলতো, সস্তার জন্য আমরা প্লাস্টিক সবসময় ব্যবহার করি। স্টিল বা কাঁচ হলে সব থেকে মানে ভালো হয়, বা তামার এসেতেও জল খেতে পারো। তবে তামাটা কেমন খারাপ হয়ে যায় বলে আমি ভেবেছি আস্তে আস্তে প্লাস্টিক বোতলগুলো ত্যাগ করে স্টিলের বা কাচে যাই হোক কেনার আমি চেষ্টা করব। আর এখন দেখেছো আমি 1 কাপ চা নিজে একা মানে খাচ্ছি। এর আগে না চা করে দিয়েছিলাম সন্ধে পুজো দেওয়ার আগে ওর বাবাকে, ওর বাবা তখন খেয়েছে, এখন খেলো না। আর আমার খুব খেতে ইচ্ছা করছিল, তো এসে আমি আমার জন্য 1 কাপ বানালাম। আর এখানে দেখো
কি নিয়ে এসেছি। তোমরা কেউ কি এগুলো খাও নাকি আমি জানি না, ভীষণ ভালোবাসি। দেখো স্টমাক, এটা সে হয় না স্টমাক, মেটে, গলা, সেই সমস্তই কিনে নিয়ে এসছে ওর বাবা। আমি পছন্দ করি, ওর বাবা তেমন নয়, আর মেয়েও ভীষণ পছন্দ করে। ভেবেছি কাল খাবো, আর কিছুটা না রেখে দেবো, মেয়ে যেদিন আসবে সেদিনকে মেয়েকে বানিয়ে দেবো, কারণ মেয়ে তো ভীষণ পছন্দ করে। আর এগুলো না সচরাচর আমরা কিনে একদমই আনি না। আর রাত করে আনা হয়েছে তো আমি না ওপরেই ধুয়ে নিলাম। আর এই ওপরে ধুলে দেখো এর সাথে সাথে কিন্তু পরিষ্কার করতে হয়, নাহলে ভীষণ দুর্গন্ধ বেরোবে। আর চিকেনের থেকে তো ভীষণ মানে একটা উগ্র বাজে গন্ধ বেরোয়। আমি দেখো খুব ভালোভাবে কিন্তু ভিমবার দিয়ে একদম স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর তারপর জানো তো আমি এটার মধ্যে কি করব, দেখো এটা তোমরাও করতে পারো আমার সাথে সাথে। এই যে স্প্রেটা বানিয়ে রেখেছি, এটা দিয়ে না বেশ অনেকক্ষণ আমি রেখে দেবো। মানে এটা দেখো আমি ওই যে দিচ্ছি একদম মুখে, যাতে পাইপের মধ্যে লেগে থাকে, দুর্গন্ধটা চলে যায়। আমি কিন্তু এখন ওগুলোকে ধোবো না। কিচেন বেসিংয়ের দুর্গন্ধ দূর করার এটা কিন্তু একটা খুব সুন্দর উপায়। আর বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।